আমি এখন ফাঁকা ফেরিঘাটটাতে একা বসে আছি। ঘাটে অন্য কোনো যাত্রীর দেখা পাচ্ছি না। আমার বাড়ি নদীর ওপারের গ্রামে। নদীর এপারে এক স্কুলে আমি শিক্ষকতা করি। আজ বিকেল 4টের সময় যখন স্কুল শেষ হলো, তখন শুরু হলো মুষলধারে বৃষ্টি এবং মুহুর মুহুর বজ্রপাত। তাই স্কুলে আটকে পড়লাম। বৃষ্টি থামলো একেবারে রাত 9:15। ঝড় বৃষ্টিতে বোধহয় এদিকের ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই চারিপাশ ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে বিস্তীর্ণ পথ মাঠের উপর দিয়ে জলকাদা ভেঙে আসতে আমার রীতিমতো ভয় করছিল। ভয় অন্য কিছুর জন্য নয়, সাপ খোপের। তবে টর্চ সঙ্গে ছিল। টর্চের আলোর উপর ভরসা করে সেই দুর্গম কদর্য রাস্তা পার করে যখন নদীর ঘাটে এসে পৌঁছালাম, তখন রাত 9টা বাজে। নদীর রূপ তখন বড়ই ভয়ঙ্কর। ভীষণ বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে নদী যেন তখন ফুঁসছে। ছলাক ছলাক শব্দে জল আছড়ে পড়ছে নদীর ঘাটের ওপর। এতক্ষণে আকাশ পরিষ্কার হয়ে গোল থালার মতো চাঁদ বেরিয়েছে। 2-1 দিনের মধ্যেই বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় অন্ধকার নদীবক্ষের দিকে চেয়ে থাকতে থাকতে চোখে যেন কেমন একটা ঘোর লাগছে। দূরে নদীর পাড়ে জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। এই পরিবেশে সেই ডাক এতই ভয়ঙ্কর যে শরীরের মধ্যে শিহরণের অনুভূতি হচ্ছে। চারিদিকে ঝিঁঝি ডাকছে, তার ডাক ছাপিয়ে কানে আসছে ব্যাঙের ডাক। নদীর ওপার থেকে হু হু করে শীতল জলো হাওয়া ধাক্কা মারছে আমার শরীরে। সেই হাওয়াতে থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। কেমন যেন একটু শীত শীত অনুভূতি হচ্ছে। প্রকৃতি বড়ই অদ্ভুত। এই কিছুক্ষণ আগে পর্যন্ত যেখানে বৃষ্টি আর বজ্রপাতের শব্দে কান পাতা যাচ্ছিল না, এখন সেখানে চারিপাশ এতই শান্ত, গাছের পাতা থেকে জলবিন্দু নদীতে খসে পড়ার শব্দটুকু পরিষ্কার শোনা যাচ্ছে। চারিদিকে একটা থমথমে ভাব। এখন কোনো মতে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি, কিন্তু কিন্তু কোনো নৌকার তো দেখা নেই। তবে কি ঝড় বৃষ্টির জন্য নৌকা পারাপার বন্ধ হয়ে গিয়েছে? তবে তো বড় বিপদ। এখানে কোথায় বা রাত কাটাবো? এক স্কুল যে গ্রামে, সেখানে ফিরে গেলে হয়তো একটা মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তবে এতটা জলকাদা পেরিয়ে আসতে যা ঝুঁকি পোয়াতে হয়েছে, তাই ফিরে যাওয়ার কথা ভাবলে শরীরের ভেতরটা কেমন করে ওঠে। এখানেই বা থাকবো কোথায়? চারিদিকে একটা জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। একটা খড়ের মাচাও দেখা যাচ্ছে না দূর দূরান্তে। আবার বৃষ্টি এলে কি হবে কে জানে। এসব কথা ভাবছি, এমন সময় কানে এলো দাঁড় বাওয়ার শব্দ। সামনের দিকে তাকিয়ে দেখলাম নদীর ওপারটা দেখা যাচ্ছে না। একটা আবছা কুয়াশা ধোঁয়ার মতো চারিদিকটা ঢেকে রেখেছে। তার মধ্যেই একটা হলদে আলোর বিন্দু এগিয়ে আসতে লাগলো ফেরিঘাটের দিকে। সাদা মেঘযুক্ত আকাশে যেন এক টুকরো তারা জেগে উঠল। তার কিছু পরেই দেখলাম ধোঁয়ার চাদর ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে একটা নৌকা। মাঝি হালের কাছে বসে দাঁড় টানছে। উফ, মনে খুব শান্তি অনুভব করলাম। ভগবান আমায় রক্ষা করেছেন। নৌকা না পেলে কি বিপদই যে হতো। যাক, এখন আর চিন্তার কোনো কারণ নেই। এখন নিজেকে খানিকটা নিশ্চিন্ত মনে হচ্ছে। নৌকার কাছে আসতে মাঝি কর্কশ কণ্ঠে বলল, কে বাবু, ওপারে যাবেন নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, হ্যাঁ, আমি ওপারে যাব বলেই দাঁড়িয়ে আছি। আর বেশি দেরি না করে নৌকায় উঠে পড়লাম। উঠেই মাঝিকে জিজ্ঞেস করলাম, এটা বুঝি এরাতের শেষ নৌকা? মাঝি উত্তর দিল, আজ্ঞে বাবু মশাই, এটাই এরাতের শেষ নৌকো। উত্তর দিয়ে মাঝি হালের কাছে বসে আবার দাঁড় টানতে লাগলো। নৌকা নদীর জল কেটে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আমি নৌকার এক কোণে কাঠের পাটাতনের উপর বসলাম। বসার কিছুক্ষণের মধ্যেই বুঝলাম নৌকার সমস্ত যাত্রী এবং নৌকার মাঝি সব কেমন যেন অদ্ভুত।
সাধারণত নৌকায় উঠলে আমরা দেখে থাকি যাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব ও হাসি ঠাট্টা করে। এখানে একেবারেই তার উল্টো। প্রত্যেকে একেবারে অনড় অবস্থায় স্থিরভাবে নিজের জায়গায় বসে আছে। তারপর ভাবলাম, আমি শুধু শুধু এসব কথা ভাবছি। হয়তো তারা একে অপরের অপরিচিত, তাই হয়তো কেউ কারোর সাথে কথা বলছে না। ভাবলাম, খানিকক্ষণের তো ব্যাপার, আর মিনিট 15 পরেই তো ওপারে পৌঁছে যাব। আর তারপর বাড়ি পৌঁছাতে পারবো মনে করেই মনটা বড় আনন্দে ভরে উঠল। এদের দমবন্ধকর স্থির অনড় মুখগুলোর দিকে তাকিয়ে থাকলে মনের ভিতরটা কেমন করে ওঠে। তাই বাইরের দিকে দৃষ্টি ফেরালাম। দেখলাম চারিদিকে একটা পাতলা কুয়াশা ঢেকে আছে। তার মধ্যে দিয়ে দূরের দৃশ্য আবছা হয়ে ফুটে আছে। এইসব দেখতে দেখতে আরও বেশ কিছুক্ষণ কাটল। মনে মনে ভাবছি, অন্যদিন তো এত দেরি হয় না। প্রায় 10-15 মিনিট হতে চলল, এখনো পাড়ের কোনো দেখা নেই। ব্যাপার কি? আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ধৈর্য হারিয়ে মাঝিকে জিজ্ঞেস করলাম, ও মাঝি ভাই, পাড়ে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? মাঝি গম্ভীর গলায় উত্তর দিল, আর বেশিক্ষণ নয়। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখলাম দূরের আকাশে ঘন কালো মেঘ জমেছে। তার মধ্যে মধ্যে নীল বিদ্যুতের আলো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে। এবার শোনা গেল গুড়গুড় শব্দ। যাত্রীদের মুখে কোনো কথা নেই, তারা তেমনভাবেই এক জায়গায় অনড়ভাবে বসে আছে। আমি আর বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি উঠে বললাম, মাঝি ভাই, নৌকা তাড়াতাড়ি চালাও, ঝড় উঠলো বলে। তার কাছ থেকে কোনো উত্তর পেলাম না। সে একইভাবে অনড় অবস্থায় নৌকা দাঁড় টেনে চলেছে। খানিকটা বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললাম, কি হলো? কি শুনতে পাচ্ছ না আমার কথা? ও মাঝি ভাই, এই ঝড় উঠলো বলে। এমন সময় হু হু করে একটা দমকা বাতাস ছুটে এলো আমার দিকে। বাতাসের দাপটে নৌকার ওপর জ্বলতে থাকা হ্যারকেনটা দপ করে নিভে গেল। চারিদিক অন্ধকার, কারোর কোনো সাড়া নেই। আমি পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলাম, মাঝি ভাই, আলো জ্বালাও মাঝি। আবারও চারিপাশ চুপচাপ, কোনো জবাব এলো না প্রশ্নের প্রত্যুত্তরে। চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার, চোখে কিছু দেখতে পাচ্ছি না। নিজেকে অন্ধ বলে মনে হলো। বর্ষার নদীর জলের ছলাক ছলাক শব্দ ছাড়া আর কিছু শুনতে পেলাম না। তারপর মুহূর্তে বিদ্যুতের নীল আলো চারিদিকে জ্বলে উঠে আবার অন্ধকারে হারিয়ে গেল। সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। এমন নারকীয় দৃশ্য কি বাস্তবে সত্যি সম্ভব? সে দৃশ্য দেখে আমার পিঠের শীত দাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমার স্বাভাবিক বাস্তব বুদ্ধি লোপ পেল। নৌকার চারিদিকে মাঝি কই, যাত্রী কই? তারা তো আর সেখানে নেই। তার জায়গায় বসে আছে নরকঙ্কালের দল। স্থির হয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলাম। আবার বিদ্যুৎ চমকালো। চারিদিক নীল আলোয় ভরে গেল কয়েক মুহূর্তের জন্য। দেখলাম নৌকায় যত কঙ্কাল সব আমার দিকে চেয়ে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য! বুকের ভেতরটা হিম হয়ে গেল। তারপর শুরু হলো এক সম্মিলিত অট্টহাসি। এদিকে হাওয়ার দাপট প্রচণ্ড বেড়ে উঠেছে। নৌকা প্রায় উল্টে যায়। আমি ভয়ে পাগল হয়ে গেলাম। চোখ ঠেলে বেরিয়ে আসতে লাগলো। চিৎকার করে বলে উঠলাম, বাঁচা! কে আছো? বাঁচা! হে ঈশ্বর, আমায় এই চরম বিপদ থেকে উদ্ধার করো। বারংবার বিদ্যুতের আলোয় চারিদিক ভেসে উঠে আবার হারিয়ে যাচ্ছে অন্ধকারের বুকে। চারিদিক থেকে ভেসে আসতে লাগলো কঙ্কালের অট্টহাসি।
ভয়ে, চিন্তায়, দুর্ভাবনায় আমি অবচেতনের মধ্যে হারিয়ে যেতে লাগলাম। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরে এলো কাকের ডাকে। চোখ খুলে দেখলাম দূরের গাছে একটা কাক বসে ডাকছে। সকালের মিঠে রোদে চারিদিক ভেসে যাচ্ছে। মাথা তুলতে গিয়ে দেখলাম মাথার পিছন দিকে ব্যথা। কিছুভাবে চোট পেয়েছে মনে হয়। মাথার পিছন দিকটা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসলাম। চারিদিকে রোদ ঝলমল করছে। নীল আকাশের ওপর দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে। শান্ত স্নিগ্ধ নদীর জল টলমল করছে। মাথার পেছনে ব্যথায় হাত দিয়ে হঠাৎই মনে পড়ে গেল কাল রাত্রের কথা। মনে পড়তেই আমার সমস্ত দেহ একবার শিউরে উঠল। দিনের বেলাতেও মনটা আতঙ্কে ভরে উঠল। তাহলে আমি এখানে এলাম কি করে? তাহলে কি কাল রাতে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম? এগুলো কি তাহলে সব স্বপ্ন? কিন্তু মাথার পেছনের ব্যথাটা তো আর স্বপ্ন বা কল্পনা নয়। স্বপ্ন কখনো এত স্পষ্ট হয়? ঠিক বায়োস্কোপের ছবির মতো। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও আমার মনে এত স্পষ্ট হয়ে আছে যে তাকে এখনো স্বপ্ন বলে মেনে নিতে পারিনি। অনেক সময় আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যাকে রোদ ঝলমলে দিনের আড্ডা জমানো বৈঠকখানায় হাসি ঠাট্টায় আমরা উড়িয়ে দিতে পারি। কিন্তু বৃষ্টির দিনে, গভীর রাতের অন্ধকারে একাকী ঘরে বসে সেটাকে চরম বাস্তব বলে মনে হয়। আমি এসেছিলাম কাছের একটি গ্রাম গোকুলপুরে। সেখানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুরমশাই বিগত কয়দিন ধরে বড়ই অসুস্থ। অফিসের কাজ ও নানান চাপের কারণে এতদিন আসতে পারিনি। আজ দেখতে এসেছিলাম শ্বশুরমশাইকে। আমাকে থাকার জন্য অনেক অনুনয় বিনয় করার পরেও তাদেরকে বুঝিয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বউ সেখানেই আছে। সে কয়দিন পর ফিরে আসবে তার বাপের বাড়ি থেকে। কাল আমার অফিসে একটা জরুরি কাজ আছে, বাড়ি না গেলেই নয়। তাই এত রাতে এই পৌষ মাসের শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে যাচ্ছি। পৌষের হিমেল হাওয়া সোয়েটার আর কমফোর্টার ভেদ করে যেন প্রবেশ করতে চাইছে বুকের ভিতরে। এখন আমি যাচ্ছি মোহনপুর স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গেলে রাত 12টা পর্যন্ত অনেক ট্রেন রয়েছে। ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো। একে তো শীতের রাত, তার উপর এ জায়গাটা পাড়া গাঁয়ের চেয়েও অধম। বাড়িঘর কিছুই নেই। রাস্তার দুধারে শুধু ধান জমি। দূরের গাছগুলোকে একটা পাতলা কুয়াশার আস্তরণ ঢেকে রেখেছে। গোলকপুর জায়গাটা ছোট হলেও সেখানে হাট বাজার দোকানপাট সবকিছুই রয়েছে। কিন্তু এই গোলকপুর থেকে মোহনপুর যাওয়ার রাস্তাটা বড়ই নির্জন। শুধু ধান জমি, গাছপালা, জঙ্গল এইসব ভরে রয়েছে সর্বত্র। তার সঙ্গে যোগ হয়েছে পৌষের হাড় কাঁপানো শীত। রাত এখন প্রায় 9টা হবে। এই গ্রামগঞ্জে শীতের রাতে লোক 8টার পর কেউ খুব একটা দরকার ছাড়া বাইরে বেরোয় না। তাই রাস্তাঘাট একেবারে নির্জন। একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। কিছুক্ষণ আগেও আকাশে চাঁদ দেখেছি। তখন চাঁদের ফিকে আলোয় চারিদিক আবছা হয়ে ফুটেছিল। এখন দেখলাম চাঁদটাকে ঢেকে দিয়ে এক পাল কালো মেঘ এসে জড়ো হয়েছে আকাশের বুকে। এর ফলে চারিদিকের ফিকে অন্ধকার যেন গাঢ় হয়ে এসেছে। মনে মনে ভগবানকে বলতে লাগলাম, বৃষ্টি যেন না হয়। এই ঠান্ডায় ভিজলে আর রক্ষে থাকবে না। যা হোক করে স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারলে হয়। তারপর বৃষ্টি হলেও আর কোনো সমস্যা হবে না। কিন্তু ভগবান
কোনো কারণে আমার উপর রুষ্ট ছিলেন। কিছুটা হাঁটার পর দেখলাম নিকষ কালো অন্ধকার আকাশের ওপর নীল বিদ্যুতের রেখা ছুটে গেল। তার সাথে ভেসে এলো গুড় গুড় শব্দ। তাড়াতাড়ি পা চালালাম সামনের দিকে, কিন্তু ভগবান যখন রুষ্ট হন তখন পালিয়ে আর যাব কোথায়? কিছুটা যেতে না যেতেই ঠান্ডা হিমশীতল বৃষ্টিকণা টুপটাপ গায়ে এসে পড়ল। কি করব তাই ভাবছি, এমন সময় সামনের দিকে তাকিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে একটা পুরানো বাড়ি দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে আশ্রয় নিলে কেমন হয়। তাছাড়া উপায় তো আর কিছু নেই। এখান থেকে স্টেশন এখনো অনেকটা পথ। বৃষ্টি বাড়ছে ধীরে ধীরে। আর বেশি দেরি না করে পুরানো বাড়িটার দিকে হাঁটা দিলাম। দরজার কাছে গিয়ে টোকা দিলাম। কোনো সাড়া শব্দ নেই। এখন বৃষ্টির বেগ আরও খানিকটা বেড়েছে। এমন সময় ভাবছি যে নিজেই দরজা ঠেলে ভেতরে ঢুকে যাব কিনা। হঠাৎই দরজাটা খুলে গেল। একটা লোক হ্যারিকেন হাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে আসতে বলার অপেক্ষা না করে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এখন তার সাথে চলছে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, আর মাঝে মাঝে কান ফাটিয়ে বাজ পড়ছে। বাইরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার হাত থেকে রেহাই পেয়ে ঘরের ভিতরে এসে মনে এক শান্তি অনুভব করলাম। ঘরের ভিতরে থাকা লোকটার দিকে তাকিয়ে দেখলাম একটা গোটা চাদরে লোকটার শরীর ও মুখ ঢাকা। বাইরে প্রচণ্ড ঠান্ডার কারণেই বোধহয় মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছে। এক অদ্ভুত গলায় আমাকে তিনি জিজ্ঞেস করলেন, মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? গোলকপুর থেকে যাচ্ছিলাম মোহনপুর স্টেশনের রাস্তায়। এমন ঝড় বৃষ্টি উঠল। বেশ বেশ বুঝেছি। তা বসুন, ওই সোফাতে গিয়ে বসুন। ঘরের অবস্থা বড়ই জরাজীর্ণ। দেয়ালে টাঙানো দু একটা পুরানো দিনের ফটো ফ্রেম ঝুলে পড়েছে এদিক ওদিক। একটি আলমারির সমস্ত কাঁচ ভেঙে গিয়ে ধুলো বালিতে এমন অবস্থা হয়েছে যে তাকে আলমারি বলে আর চেনাই দুষ্কর। আশেপাশে দু একটা ভাঙা আসবাবপত্র আর ওই একটি সোফাকে দেখেই ব্যবহারযোগ্য বলে মনে হচ্ছে। শেষমেশ ওটাতে গিয়েই বসলাম। তা মশাই, এটা কি আপনার বাড়ি? আগে হ্যাঁ বলতে পারেন, এককালে আমার ছিল। কেন, এখন আর নেই বুঝি? না না, মানে আছে। ঘরের মধ্যে বসে বসেও হি হি করে শরীরটা কেঁপে উঠছিল। তাকিয়ে দেখলাম জানলার একটা পাল্লা খুলে গিয়ে সেখান থেকে ঝোড়ো হাওয়া ঢুকছে ঘরের মধ্যে। লোকটার দিকে তাকিয়ে দেখলাম তারও দৃষ্টি সেই দিকে। ঠান্ডা হাওয়া ঢুকে শরীর একেবারে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। দাঁড়ান, ওটা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, গিয়ে ওটা বন্ধ করে আসি। লোকটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো জানলা বন্ধ করার জন্য। এমন সময় বাইরে থেকে জোরালো বাতাসের ঝাপটায় লোকটার মুড়ি দেওয়া চাদরটা মাথা থেকে খুলে গেল এবং আমি অবাক বিস্ময়ে দেখলাম লোকটার মুখ বিকৃত। তার চোখ দুটো কিসে যেন খুবলে নিয়েছে। মুখের বিভিন্ন জায়গায় চামড়া খসে ঝুলে পড়েছে। কপালের উপরে কাটা অংশ থেকে রক্ত গড়াচ্ছে। এ দৃশ্য দেখে আমার পিঠের শীত দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। প্রচণ্ড ভয়ে আমার শরীরের গরম রক্ত হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে না পেরে উঠে দৌড়তে লাগলাম বাইরের দিকে। বাইরে তখনও প্রবল বেগে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট চলছে। তার মধ্যে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এক সময় দেখলাম সামনে আলো দেখা যাচ্ছে। একটা চায়ের দোকান খোলা রয়েছে। এবার বৃষ্টি কিছুটা কমে এসেছে। হাঁপাতে হাঁপাতে গিয়ে হাজির হলাম সেই চায়ের দোকানে। একটি লোক বসে চা খাচ্ছিল আর দোকানদার দোকানের মধ্যে দাঁড়িয়েছিল।
দুজনের মুখ চাদরে আবৃত। আমি তাদের কাছে গিয়ে বললাম, মশাই মশাই বাঁচান, মশাই বাঁচান। সামনে বসে থাকা লোকটি বলল, কি হয়েছে আপনার? সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। আরে আপনি এখানে শান্ত হয়ে বসুন। এই জগা, ওকে এক কাপ গরম চা দাও তো। কি হলো, বসুন। আমি একটা বেঞ্চের উপর বসলাম। আমি মনে মনে ভাবলাম, এরা বোধহয় আমাকে পাগল বা ওই জাতীয় কিছু ভাবছে। মশাইরা, আমি একটুও মিথ্যে কথা বলছি না। আমি সব ঠিক ঠিক দেখেছি, কোনো ভুল বা স্বপ্ন ওই জাতীয় কিছু দেখিনি। আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, সে না হয় হলো। আপনি সত্যি বলছেন। আগে আপনি শান্ত হয়ে বসুন দেখি। আপনি বলছেন তেমন মুখ মানুষের হতে পারে না। কেমন মুখ বলুন দেখি। আপনাদের বললাম না, বিকৃত ভয়ঙ্কর এক মুখ। সামনে বসে থাকা লোকটি এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, আচ্ছা মশাই, দেখুন তো মুখটা এমন কিনা। এই পর্যন্ত বলে লোকটি চাদরে ঢাকা মুখ খুলে ফেলল এবং আমি অবাক বিস্ময়ে দেখলাম সেই ভয়ঙ্কর মুখ। চা দোকানদারটি একটু খ্যাক খ্যাক করে হেসে বলে উঠল, আচ্ছা মশাই, এরকম মুখ কি দেখুন তো। তার দিকে তাকিয়ে দেখলাম সেও চাদরে ঢাকা আবরণটা খুলে ফেলেছে। তার মুখও বিকৃত, কপাল দিয়ে রক্ত গড়াচ্ছে, চোখের জায়গা দুটো কিসে যেন খুবলে নিয়েছে, সারা মুখ কাটাকুটির দাগে ভর্তি। ভয়ে আমার মুখ দিয়ে আর কথা বেরোলো না। ঠক ঠক করে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। শুধু আমার গলা দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। মূর্ছিত হওয়ার আগে শুনতে পেলাম তাদের ভয়ঙ্কর গলার অট্টহাসি। আমি মূর্ছিত হয়ে সেইখানেই মাটিতে পড়ে যাই। ভোরবেলা কিছু লোক আমাকে রাস্তার ওপর থেকে উদ্ধার করে। তারপর পুরোপুরি সেরে উঠতে আমার মাসখানেক সময় লেগেছিল। সন্ধ্যের পর বিছানায় শুয়ে সেই ভয়ঙ্কর মুখগুলোর কথা মনে পড়লে এখনো আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।